আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। উত্তাল সিরিয়া, বিপ্লবী জুলানির সরকারের অ্যাকশন চলছে। সংঘর্ষে আসাদপন্থী গোষ্ঠীর ৩৪০ সদস্য সহ মোট নিহত ৫৫৩ জন। হুমকি ধামকি থোড়াই কেয়ার করে প্রতিরোধ যোদ্ধারা। হামাসের কাছে কার্যত নতি স্বীকার করলেন ট্রাম্প। ইসরায়েলকে ৪ দিনের আলটিমেটাম দিয়ে লাস্ট ওয়ার্নিং দিল হুথিরা। ভারতের যে কোনো সময় দুদিক থেকে আক্রমণ করতে পারে চীন পাকিস্তান। যুদ্ধের আশঙ্কায় উদ্বেগ ভারতের সেনাপ্রধানের, যা বলছে দ্য হিন্দুস্তান টাইমস। প্রেসিডেন্টের সামনে হোয়াইট হাউসে বাকবিতণ্ডায় জড়ালেন ইলন মাস্ক ও মার্কো রুবিও। প্রেস্টিজ পাংচার ট্রাম্পের। প্রয়োজনে ইউক্রেনের সৈন্য পাঠাবে তুরস্ক, জেলেনস্কিকে এরদোগানের আশ্বাস। এবার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারির পদত্যাগ। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বাশারপন্থী অস্ত্রধারীদের শায়েস্তা করতে বিপ্লবী জুলানি সরকারের অ্যাকশন এখনো চলছে। সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থী আলাউইদ সম্প্রদায়ের ৩৪০ জন সহ মোট ৫৫৩ জনের বেশি নিহত হয়েছেন। দেশটিতে গত কয়েক দিনের সংঘর্ষে আলাউইদ সম্প্রদায়ের সদস্যদের প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে শনিবার যুক্তরাজ্য ভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। সিরিয়া সরকারের দাবি, সাবেক স্বৈরশাসক বাশার আসাদের সরকারের প্রতি অনুগত থাকা যোদ্ধাদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘাত চলছে। ডিসেম্বরে বিদ্রোহী গোষ্ঠীর হাতে আসাদ ক্ষমতাচ্যুত হন। আসাদ নিজেও একজন আলাউইদ। আসাদ বংশের আলাউইদ সংখ্যালঘুরা সিরিয়ার বর্তমান সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে আক্রমণ করছে। এলাকার পূর্ববর্তী উত্তেজনার পর বৃহস্পতিবার মারাত্মক সংঘাতের ফলে নিরাপত্তা অভিযান শুরু হয়েছে। সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শনিবার জানিয়েছে, সিরিয়ার উপকূলীয় অঞ্চল ও লাতাকিয়া পাহাড়ে নিরাপত্তা বাহিনী এবং মিত্র গোষ্ঠীগুলোর হাতে ৩৪০ আলাউইদ বেসামরিক লোক নিহত হয়েছেন। অবজারভেটরি জানিয়েছে যে নিরাপত্তা কর্মী অথবা সরকারপন্থী যোদ্ধাদের পরিচালিত মৃত্যুদণ্ড এবং ঘরবাড়ি ও সম্পত্তি লুটপাটের মাধ্যমে তাদের হত্যা করা হয়েছে। বেসামরিক নাগরিকদের মৃত্যুর ফলে মোট নিহতের সংখ্যা ৫৫৩ জন দাঁড়িয়েছে, যাদের মধ্যে ৫৩ জন নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১২০ জন আসাদপন্থী যোদ্ধা রয়েছে। অবজারভেটরি জানিয়েছে, আলাউইদ অধ্যুষিত একটি গ্রামে নিরাপত্তা বাহিনী একজন গ্রেফতারি পরোয়ানাভুক্ত ব্যক্তিকে আটক করতে গেলে সংঘর্ষ শুরু হয়। ট্রাম্পের হুমকি ধামকিতে জড়সড় বিশ্বের শক্তিশালী দেশগুলো, সেখানে উল্টো হামাসের কাছে কার্যত নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। হুমকি ধামকিতে কাজ না হওয়ায় ট্রাম্প বুঝতে পেরেছেন প্রতিরোধ যোদ্ধারা ভয় পায় না। আরব বিশ্বের একজন বিখ্যাত বিশ্লেষক বলেছেন, আরব মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাসের উপর শর্ত আরোপ করতে মার্কিন সরকার এবং তাদের দূতের ব্যর্থতার ফলে ডোনাল্ড ট্রাম্প এখন সরাসরি হামাসের সাথে আলোচনার পথ বেছে নিয়েছেন। বিস্তারিত প্রতিবেদনে। এক প্রতিবেদনে পাস টুডে জানায়, আরব বিশ্বে একজন বিখ্যাত বিশ্লেষক আব্দুল বারী আতওয়ান বলেন, হামাসের সাথে সরাসরি আলোচনার জন্য ট্রাম্পের পদক্ষেপ তখনই আসে যখন তিনি বুঝতে পারেন যে হামাস তার হুমকিতে ভীত নয়। এমনকি তাদের শক্তিশালী জনভিত্তির বিরুদ্ধে ট্রাম্প যতই নরকের দরজা খুলে দেওয়ার ভয়ভীতি দেখাক না কেন, হামাস তাতে কোনো রকম ভয় পায় না। এ কারণে গাজাবাসীদের জোরপূর্বক বাস্তুচ্যুতি পরিকল্পনা সহ ট্রাম্পের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়েছে। একইভাবে তার স্থানান্তরের হুমকিও পাল্টা প্রভাব পড়েছিল এবং আরব নেতাদের পাশাপাশি ইউরোপীয় দেশগুলোর শীর্ষ সম্মেলনেও তার হুমকির বিরোধিতা করেছে সবাই। হামাসের সাথে আমেরিকার সরাসরি আলোচনার ব্যাপারে কোনো আরব দেশের আচরণে বিস্ময় প্রকাশ করেছেন বিশ্লেষক আব্দুল বারী আতওয়ান। ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি ও নীতিতে পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আরব মধ্যস্থতাকারীদের মাধ্যমে ফিলিস্তিন প্রতিরোধের কাছে মার্কিন শর্তাবলী কিংবা হুমকির বার্তা দিয়ে ট্রাম্প সরকার এবং তার দূতেরা হতাশ হবার ফলে তিনি এখন আলোচনার দিকে ঝুঁকছেন। আতওয়ানের ভাষ্যমতে, ইহুদিবাদীদের দিয়ে আমেরিকার বোমা হামলার মাধ্যমে গণহত্যা চালানোর হুমকি ও ব্যর্থতার পথে। হামাসের সাথে আমেরিকার আলোচনার কোনো উপহার কিংবা অনুগ্রহ নয়, বরং সকল প্রকার গণহত্যা এবং বাস্তুচ্যুতি পরিকল্পনার ব্যর্থতা এবং ফলশূন্যতার স্বীকৃতি। ইসরায়েলকে 4 দিনের আলটিমেটাম দিয়েছে ইয়েমেনের হুথিরা।
নয়তো তারা আবার নৌপথে ইসরায়েলিদের লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে। খবর রয়টার্সের। ইয়েমেনের হুথিদের নেতা আল হুথি শুক্রবার বলেছেন যে যদি ইসরায়েল 4 দিনের মধ্যে গাজায় ত্রাণবহর প্রবেশে বাধা প্রত্যাহার না করে তাহলে তারা ইসরায়েলের বিরুদ্ধে নৌ অভিযান পুনরায় শুরু করবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতির পর হুথিদের আক্রমণ বন্ধ হলেও তা আবারও পুরোদমে শুরুর সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইরান সমর্থিত হুথিরা 2023 সালের নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচলকারী জাহাজ লক্ষ্য করে 100টিরও বেশি আক্রমণ চালায়। তারা বলেছে গাজায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ওইসব হামলা চালানো হয়েছে। সেই সময়কালে হুথিরা 2টি জাহাজ ডুবিয়ে দেয়, একটি আটক করে এবং কমপক্ষে 4 জন নাবিককে হত্যা করে। এসব আক্রমণ বিশ্বব্যাপী জাহাজ চলাচল ব্যাহত করে। এমনকি অনেক সংস্থা দক্ষিণ আফ্রিকার চারপাশে দীর্ঘ এবং ব্যয়বহুল রুট ব্যবহার করতে বাধ্য হন। আল হুথি বলেন, আমরা 4 দিনের জন্য একটি সময়সীমা দেব। এই সময়সীমা গাজা যুদ্ধবিরতি মধ্যস্থতাকারীদের তাদের প্রচেষ্টার জন্য। যদি 4 দিন পরও ইসরায়েলি শত্রু গাজায় মানবিক সাহায্য পৌঁছাতে বাধা দেয় এবং ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়, তাহলে আমরা ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে আমাদের নৌ অভিযান পুনরায় শুরু করব। গত 2 মার্চ যুদ্ধবিরতি নিয়ে অচলাবস্থা তীব্রতর হওয়ায় ইসরায়েল গাজায় ত্রাণ ট্রাক প্রবেশে বাধা দেয়। ফলে হামাস মিশরীয় ও কাতারি মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপের আহ্বান জানায়। এ নিয়ে মধ্যস্থতাকারীরা ইসরায়েলের সঙ্গে আলোচনা করছে। এদিকে শুক্রবার হামাস হুথিদের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। হামাস বলেছে এটি একটি সাহসী সিদ্ধান্ত। গাজায় 15 মাসের যুদ্ধের সময় হুথিরা যে সমর্থন ও সহায়তা প্রদান করেছিল, এই সিদ্ধান্ত এরই সম্প্রসারণ। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে চীনের বন্ধুত্ব খুবই গভীর হয়েছে। এই আবহে ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে চীন ও পাকিস্তানি সেনার মধ্যে যোগসাজশ নিয়ে মুখ খুললেন ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী। চীন এবং পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠতা ইস্যুতে তিনি বলেন, চীন এবং পাকিস্তানের মধ্যে যে উচ্চ পর্যায়ের যোগসাজশ আছে তা অস্বীকার করার কোনো অবকাশ নেই। দুদিক থেকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা রয়েছে, এটা সত্যি। মারিয়াম হাবিবার রিপোর্ট। চীন ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জেনারেল উপেন্দ্র আরো বলেন, আমাদের স্বীকার করতেই হবে যে চীন এবং পাকিস্তানের মধ্যে একটি উচ্চ পর্যায়ের যোগসাজশ রয়েছে। ভার্চুয়াল মাধ্যমে তা প্রায় 100%। পাকিস্তানের যাবতীয় সরঞ্জাম চীন থেকে আসে। এ সময় জম্মু ও কাশ্মীরের সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে অনুপ্রবেশ ঘটিয়ে চলেছে বলে দাবি করেন ভারতের সেনাপ্রধান। এর ফলে আগামী দিনে উপত্যকায় সন্ত্রাসীবাদী কার্যকলাপ আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার ঘটনা আগের চেয়ে অনেক কমেছে বলে মনে করেন তিনি। পরিসংখ্যান তুলে ধরে উপেন্দ্র জানান, 2018 সালের পর থেকে কাশ্মীরে সন্ত্রাসমূলক কার্যকলাপের পরিমাণ 83% কমে গেছে। কাশ্মীরে জঙ্গিদের অনুপ্রবেশ আগের চেয়ে অনেক কমেছে। গত কয়েক বছরে মাত্র 45 জনকে এ ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত হতে দেখা গেছে। পাকিস্তান থেকে অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গত বছরে কাশ্মীরে যতজন জঙ্গিকে হত্যা করা হয়েছে তাদের মধ্যে 60% পাকিস্তানের নাগরিক। ফলে প্রতিবেশী দেশের কাছ থেকে অনবরত বহিরাগত হুমকির সম্মুখীন হচ্ছে ভারত, আর নিজেদের চরমপন্থার কারণে ভুগছে পাকিস্তান। নিজেদের আরো গভীর সংকটে ডুবিয়ে দিচ্ছে তারা। আমরা পাকিস্তানে স্থিত অবস্থা চাই। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনেই বাকবিতণ্ডায় জড়ালেন নবগঠিত ডিওজিই মন্ত্রণালয়ের প্রধান ইলন মাস্ক ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে এ ঘটনা ঘটেছে। খবর নিউ ইয়র্ক টাইমসের। ডোনাল্ড ট্রাম্প এবার ক্ষমতায় এসে সরকারি ব্যয় ও অপচয় কমানোর উদ্দেশ্যে নতুন মন্ত্রণালয় খুলেছেন, যার নাম ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। নতুন এই মন্ত্রণালয়ের কার্যক্রম দেখভাল করার দায়িত্ব পেয়েছেন ট্রাম্প ঘনিষ্ঠ ধনকুবের ইলন মাস্ক। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে ইলন মাস্কের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। দুজনের মধ্যে তর্ক বিতর্কের মূলে রয়েছে পররাষ্ট্র দপ্তরের বাজেট কর্তন ইস্যু। শুক্রবার নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বৈঠকে মাস্ক পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে কিছুটা আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন তিনি পররাষ্ট্র দপ্তরের কাউকেই বরখাস্ত করেননি। উত্তরে রুবিও বলেন, বাজেট কর্তনের কারণে 1500 জন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। মাস্কই চান তিনি এসব লোককে ফের নিয়োগ দিয়ে পরে নিজেই আবার ছাঁটাই করবেন।
পাল্টা উত্তরে মাস্ক কটাক্ষ করে বলেন, রুবিও টিভিতেই ভালো, অর্থাৎ তিনি অন্য কোনো কাজের জন্য অতটা দক্ষ নন। প্রেসিডেন্ট ট্রাম্প এই বিতর্ক কিছুক্ষণ চলতে দিয়ে পরে দুজনকেই থামান এবং পরে রুবিওকে সমর্থন জানান। এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনকে আরও দক্ষ ও কার্যকর করার লক্ষ্যেই কাজ করছে সবাই। মন্ত্রিসভার বৈঠক খুবই সফল ও কার্যকর ছিল। পরে ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের কাছে কিছুটা সাফাইয়ের সুরে বলেন, ইলন মাস্ক ও মার্কো রুবিওর দারুণ সম্পর্ক বজায় রেখেছে, তারা চমৎকার কাজ করছে, কোনো বিরোধ নেই। এদিকে শুধু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেই নয়, পরিবহন মন্ত্রী শন ডাফি ও ভেটারান্স অ্যাফেয়ার্স সেক্রেটারি ডগ কলিংসের সঙ্গেও তর্ক হয়েছে ইলন মাস্কের। তবে এসব বিতর্কের নেপথ্যে মূলত ব্যক্তিগত বিরোধ নয়, সমস্যা দেখা দিয়েছে ইলন ও তার ডিওজিই মন্ত্রণালয় আরোপিত সরকারি ব্যয় কাটছাঁটের সিদ্ধান্ত। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, বৃহত্তর শান্তিরক্ষী মিশনের অংশ হিসেবে প্রয়োজন হলে ইউক্রেনে সৈন্য মোতায়েন করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় বিবেচিত হলে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে একটি মিশনে অবদান রাখার বিষয়টি মূল্যায়ন করা হবে। বিস্তারিত মারিয়াম হাবিবার রিপোর্টে। তুরস্কের এমন আগ্রহের কথা জানা গেল তখনই যখন ইউক্রেন ও ইউরোপের প্রতিরক্ষা শক্তিশালী করার উপায় খুঁজে বের করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ ইউরোপীয় ইউনিয়নের নেতারা ব্রাসেলসে সাক্ষাৎ করেছেন। কারণটা খুবই স্বাভাবিক। ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য প্রদান স্থগিত করেছেন। এমন অবস্থায় ইউরোপের সব দেশকে একত্রিত হয়ে সাহায্যের হাত বাড়াতে বলেছেন জেলেনস্কি। তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধে এখন পর্যন্ত কিয়েভকে সবচেয়ে বেশি সাহায্য করেছে যুক্তরাষ্ট্র। জার্মান ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কিয়েল ইনস্টিটিউটের তথ্যানুযায়ী গেল ৩ বছরে কিয়েভের পেছনে প্রায় $120 বিলিয়ন ঢেলেছে ওয়াশিংটন, যার সিংহভাগই গেছে সামরিক সহায়তা খাতে। পরিসংখ্যান বলছে এ পর্যন্ত ইউক্রেনকে আনুমানিক $66 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় এবার কিয়েভের কাঁধ থেকে পুরোপুরি হাত উঠে গেল ওয়াশিংটনের, যা গেম চেঞ্জার হিসেবে ধরা দেবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। বিশ্লেষকদের মত, পর্যাপ্ত অস্ত্র সহায়তা না পাওয়ায় সক্ষমতা হারাবে জেলেনস্কি বাহিনী। রুশ সেনাদের বিপরীতে সর্বোচ্চ ৩-৪ মাস টিকতে পারবে ফ্রন্ট লাইনে। তবে বিশাল এই শূন্যস্থান কি পূরণ করতে পারবে ইউরোপ? এমন প্রশ্নের বিপরীতে বিশ্লেষকদের উত্তর নেতিবাচক। ইউরোপিয়ান পলিসি সেন্টার প্রধান নির্বাহী ফাবিয়ান জুরিক বলেন, ইউরোপের জন্য এই শূন্যস্থান পূরণ করা কষ্টকর। ফ্রান্স, যুক্তরাজ্য পারমাণবিক শক্তিধর হলেও তারা যথেষ্ট নয়। অবশ্যই এখানে আরো বৃহত্তর জোটের দরকার। ইউক্রেনের সরকারি তথ্য বলছে, দেশটির প্রয়োজনীয় সমরাস্ত্রের 40% তৈরি হয়েছে কিয়েভে। সবচেয়ে গুরুত্বপূর্ণ 30% সরবরাহ করে থাকে যুক্তরাষ্ট্র, আর বাকি 30% আসে অন্যান্য ইউরোপীয় মিত্রদের থেকে। ইসরায়েলি সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তাদের পদত্যাগের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি শুক্রবার তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। বলা হচ্ছে যে ইসরায়েলি সেনাবাহিনীর জয়েন্ট স্টাফের নতুন প্রধান ইয়াল জামির পদত্যাগ গ্রহণ করেছেন। ইতিমধ্যে ইসরায়েলি সংবাদপত্র মা আরিফ সম্প্রতি জানিয়েছে যে ইসরায়েলি মন্ত্রিসভার বিচারিক উপদেষ্টার নির্দেশে ইসরায়েলি সেনাবাহিনীতে চাকরি করতে অস্বীকারী অতি গোঁড়া ইহুদিবাদীদের গ্রেফতার আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। উত্তাল সিরিয়া, বিপ্লবী জুলানির সরকারের অ্যাকশন চলছে। সংঘর্ষে আসাদপন্থী গোষ্ঠীর 340 সদস্য সহ মোট নিহত 553 জন। হুমকি ধামকি থোড়াই কেয়ার করে প্রতিরোধ যোদ্ধারা, হামাসের কাছে কার্যত নতি স্বীকার করলেন ট্রাম্প। ইসরায়েলকে 4 দিনের আলটিমেটাম দিয়ে লাস্ট ওয়ার্নিং দিল হুথিরা। ভারতের যে কোনো সময় দুদিক থেকে আক্রমণ করতে পারে চীন পাকিস্তান, যুদ্ধের আশঙ্কায় উদ্বেগ ভারতের সেনাপ্রধানের, যা বলছে দ্য হিন্দুস্তান টাইমস।
প্রেসিডেন্টের সামনে হোয়াইট হাউসে বাক বিতণ্ডায় জড়ালেন ইলন মাস্ক ও মার্কো রুবিও, প্রেস্টিজ পাংচার ট্রাম্পের। প্রয়োজনে ইউক্রেনের সৈন্য পাঠাবে তুরস্ক, জেলেনস্কিকে এরদোয়ানের আশ্বাস। এবার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারির পদত্যাগ। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।